আসলে আমাদের এখানে পুরুষরাই বেশি, আমাদের ভাইয়েরা তাদের মাইন্ডসেটটা এমন, আমাদের জন্য অনেক সময় তাদের খুব ক্রুশিয়াল মোমেন্টেই শুধু আমাদের প্রয়োজন পড়ে, এর বাইরে আমাদের আসলে খুব একটা প্রয়োজন তারা মনে করেন না। নইলে বদিউল আলম মজুমদার ভাই উনি এই সংস্কারের সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালনের একজন নায়ক আমি বলবো। 5% যদি নারীদের কথা হয়ে থাকে, 5% কেন হলো না? তাহলে আমরা কোথায় কোন সংস্কার করলাম? আমরা কি মুখেই শুধু সংস্কার করলাম? আমি যদি আপনাকে গত 7টা সংসদের রিপোর্ট বলি, সেটা অবাক হওয়া ছাড়া আর কিছুই থাকবে না। আমি একটুখানি যদি আমাকে সময় দেন, সেটা হচ্ছে 91 থেকে 2024 7টি নির্বাচনে নারী 91-তে 39 জন নারী মনোনয়ন পেয়েছিল, বিজয়ী হয়েছিল 5 জন। 96-তে 36 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন 8 জন। 2001-এ 38 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন 6 জন। 2008-এ 59 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন 19 জন। 14-তে 29 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, এই দেখেন আবার কমে এসেছে কত। মনোনয়ন পেয়েছিলেন এবং পাশ করেছিলেন 18 জন। 18-তে 69 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, পাশ করেছিলেন 22 জন। 24-এ 92 জন নারী মনোনয়ন পেয়েছিলেন, যেটাই হোক তারপরেও এইখানে আমি নির্বাচন কমিশনের তথ্যগুলো আমি বলছি। 24-এ 92 জন পেয়েছিলেন, পাশ করেছিলেন 19 জন। আর এই বর্তমানে নারী প্রার্থী হয়েছেন মাত্র 65 জন, আনুপাতিক হার হচ্ছে 3.53 জন। এর মধ্যে বড় দলগুলো কোনো দল তো একজনও দেন নাই, আমি সেটা নিয়ে কথা বলছি না। কোনো দল পুরুষের কোটায় নারীদেরকে মনোনয়ন দিয়েছেন। যদি বলেন পুরুষের কোটাটা কি, আমি এইখানে বলতে চাই যে পুরুষটা এমপি ছিল অথবা মন্ত্রী ছিল, উনি পরলোক গমন করেছেন অথবা ইনভ্যালিড হয়েছেন অথবা নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন, তার ঘরের যোগ্য পুরুষ না থাকার কারণে তার স্ত্রী অথবা সন্তানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো এই যদি বাংলাদেশের আমরা তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো 3 পা উঠি তো 4 পা নিচে নামি, এই যদি হয়, আমি কোন বিবেক সম্পন্ন পুরুষদের কাছে, আমাদের ভাইদের কাছে প্রশ্ন রাখতে পারি আজকের এই প্রেক্ষাপটে? তো এই যে আজকের যে আপনার কি বলে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক ভাবনা, আমরা কি নাগরিকের মধ্যে পড়ি না? নাকি আমরা শুধু ভোট দেওয়ার জন্যই আমরা নিজেকে তৈরি করি? আমরা শুধু সন্তান মানুষ করার জন্যই নিজেকে তৈরি করি? একজন পুরুষকে পুরুষ হিসেবে আমরা গঠিত করব, পরবর্তীতে সেই পুরুষ এমপি হবে, মন্ত্রী হবে, আমরা তামসা দেখব। যদি এটা হয় তাহলে আপনারা এক বাক্যে বলেই দিতে পারেন। আর নির্বাচনের যে ইস্তিহারটা, যুগে যুগে নির্বাচনের ইস্তিহার প্রকাশিত হয়, কয়টা পালিত হয় এটা একটা বড় ব্যাপার। চাপ প্রয়োগ না করলে কোনোটাই ওরকম পালিত হয় না। আমরা বলতে চাই যে নারীরা যে এই যে মনোনয়ন পেলেন না, কি কারণে? এটা কি কোনোদিন কোনো নির্বাচনী ইস্তিহারে আসবে যে একজন নারী তার পেশি শক্তির অভাবে মনোনয়ন পান না, একজন নারী তার অর্থের অভাবে মনোনয়ন পান না, একজন নারী তার ধর্মীয় পশ্চাৎপদতার জন্য মনোনয়ন পান না? তাহলে আমাদের এই পুরুষ ভাইরা, আমরা এই ভাইরা কাদের বিরুদ্ধে সোচ্চার হয় আমি জানি না। অর্থ চরমভাবে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। 100 কোটি মালিকের নিচে কেউ নির্বাচন করতে পারে না, 50 কোটি মালিকের নিচে কেউ নির্বাচন করতে পারে না। তো টাকাই যদি নির্বাচনের একমাত্র লক্ষ্য হয়ে থাকে, তাহলে তো ওইভাবে বাংলাদেশে 2000 2500 লোক 100 কোটি টাকার মালিকের উপরে তাদের নামগুলো লিখে দিলেই হয়ে যায়। তো আমি জানি না আমাদের ক্রাইটেরিয়াটা কি। আমি অনেক দিন কর্মী থেকে এই পর্যন্ত আসছি, এখনো নিজেকে কর্মী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই যে এই অস্ত্র নারীরা ব্যবহার করতে পারে না, অর্থ ব্যবহার করতে পারে না, নারীরা ডিপেন্ডেন্ট, এটা যদি কারণ হয়ে থাকে আমার বলার কিছুই নাই। তবে অস্ত্রের কথা যেহেতু আসলো, আমি এইটুকু একটু বলতে চাই। আজকের সরকার, হ্যাঁ এই সরকার রাজনৈতিক সরকার না, এই সরকার নির্বাচিত সরকার না, তার ভুল ভ্রান্তি হতেই পারে, কিন্তু ভুলের মাত্রাটা এমন। নির্বাচন যদি আমরা, এই সরকার যেটা বলেছেন যে সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক নির্বাচন,
যদি সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক নির্বাচন আমরা মিনিমাম মনে করি, নির্বাচন হওয়ার যে পূর্ব শর্তগুলো আছে, কয়টা শর্ত পালিত হয়েছে? নির্বাচন হওয়ার যে পূর্ব শর্ত 2-3টার মধ্যে, আমি বেশি সময় নিব না, 2-3টার মধ্যে প্রথম পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কতটা আমাদের জন্য কাজ করতে পারবে। তারা কি নিজেকে প্রস্তুত করেছে? আমি মনে করি যে সম্পূর্ণ না। তারা যে কোনো মবের কথা এখানে আসলো, মব হলে তারা দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে তামসা দেখে। মবটা শেষ হওয়ার পরে তারা যদি কেউ মারা যায় তাকে পোস্টমর্টমে নিয়ে যায়, এবং কেউ যদি আহত হয় তারে নিয়ে যায় মামলা বাণিজ্য তারা করে। বাট নির্বাচনের জন্য তারা কতটা প্রস্তুত? অস্ত্রের কথাটা আসছে, এইখানে যে অস্ত্রগুলো, থানার অস্ত্রগুলো লুট হয়েছিল বাংলাদেশে 24শে আপনার 5ই আগস্টের পরে, 1335টি লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই যে সরকারি 1335টা অস্ত্র, আমি যদি 5টা করে অস্ত্র এক একটা মানে এমপির আসনে দেই, 300 এমপি, আপনি দেখেন একটা অস্ত্রই কিন্তু একটা আসনের জন্য অনেক বেশি বেদনাদায়ক। সেখানে 4টা-5টা করে সরকারি অস্ত্র, তারপরে আপনার ইল্লিগ্যাল অস্ত্র। আদৌ কি ইল্লিগ্যাল অস্ত্র বের হচ্ছে না। তারপরে আপনার যে অস্ত্রগুলো যাদের আছে বৈধ অস্ত্র জমা দেওয়ার, সেটা কি জমা হয়েছে? হয় নাই। এরপরে যে অস্ত্রগুলো ট্রানজিট আকারে আসছে, সেটার কি কোনো বিহিত করা হয়েছে? হয় নাই। তো এই যে অস্ত্রের ঝনঝনানির মধ্যে প্রায় 6 লাখের ঊর্ধ্বে গোলা বারুদ আপনার ব্যাহত হয়েছে সরকারি, একটা গোলা বারুদ ফেরত আসে নাই। তো সেগুলো যদি আমি 3টা লোকের সঙ্গে যদি কথা বলি কোন সেন্টারে, কোন বুথে, যে আমার ভোটটা এই সমস্যা হচ্ছে, আমি যার সাথে কথা বলবো, আমি ভয় নিয়ে কথা বলবো, তাই সে অস্ত্রধারী হতে পারে, অনেক সমস্যা হতে পারে। আমি কি মন থেকে কথা বলতে পারবো? তাহলে কি ঐতিহাসিক নির্বাচন হবে? এবং 17টা কারাগার থেকে 2232 বন্দী পালিয়ে গেছে, এর মধ্যে 713 জন এখনো ফেরার। এই যে বন্দীগুলো যারা ফেরার বন্দী আছে, তারা কিন্তু ভীষণভাবে নৃশংস। এই বন্দীগুলো ঘুরে বেড়াচ্ছে সমস্ত বাংলাদেশে, চষে বেড়াচ্ছে। 401 জন অবৈধ অস্ত্রধারী রাজধানীতেই ঘুরে বেড়াচ্ছে, এবং যেটার প্রতিফলন আমরা হাদির দিকে দেখেছি, যেটার প্রতিফলন আমরা মুসাদ্দিরের দিকে দেখেছি। একদম অব্যর্থ গুলি করে মানুষকে মারা যায় কিভাবে তারা জানে। এই যে কারাগার থেকে যে মানে এই যে পালিয়ে গেল, আমরা তাদেরকে উদ্ধার করলাম না, অথচ সরকার বলছেন উনি খুব সুন্দর একটা নির্বাচন দিবেন। কারাগার থেকে 67টি অস্ত্র লুট হয়ে গেছে, সেটা 27টি এখন উদ্ধার হয়নি, কারাগারের অস্ত্র উদ্ধার হয়নি। আমরা অপারেশন ক্লিন হার্টের যেটা, যে ডেভিল হান্ট বলে যেটা দ্বিতীয় ফেজ নামলো, তারা কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নেমেছে। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরে আমরা কি দেখেছি সারা বাংলাদেশে ওরকম কোনো অস্ত্র উদ্ধার হতে, ওরকম কোনো আসামি উদ্ধার হতে, অ্যারেস্ট হতে? তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে একটা সুন্দর নির্বাচন আমরা আশা করছি আমি জানি না। এখানে 2-1 জন প্রার্থী আছে, তারাও বলেছে, আমিও বলছি যে আমরা একটা সুন্দর নির্বাচন চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এই কথাটা বাস্তবায়িত করতে চাই। কিন্তু সকালবেলা যদি 8টা-9টার দিকে একটা সেন্টারে যদি একটা দুর্ঘটনা ঘটে, জনগণ কি আদৌ ভোট দিতে আসবে? যারা সাধারণ জনগণ, যারা মনে করে যে আমি আমার বেঁচে থাকা, আমার নিরাপত্তা থাকা বেশি দরকার, তারা কি ভোট দিতে আসবে? তাহলে কি সেই আগের যে 3-4টা নির্বাচনের মতো যে আবার নির্বাচন হবে না, এটা কে বলবে? এই কথাটা আজকে আমি বিশেষ করে বদিউল আলম মজুমদার ভাইয়ের কাছে রেখে গেলাম প্রশ্নগুলো। সেই প্রশ্নগুলো আমরা যথাযথ পেলেই আমরা মনে করব যে সুষ্ঠু নির্বাচন আমাদের দ্বারা সম্ভব। সবাইকে ধন্যবাদ।